জানতেন নাকি আজকের ভারতনাট্যম নৃত্যের অনেক অংশই দেবদাসীদের ঐতিহ্য থেকে এসেছে বলেই মনে করা হয়? হ্যাঁ, দেবদাসী প্রথা অনেক প্রাচীন, যা ঈশ্বরের দাসী বা দেবতার সেবিকা হিসেবে মানুষের মধ্যে প্রচলিত ছিল। আসলে প্রাচীন ভারতের কিছু মেয়েকে ছোটবেলায় মন্দিরে উৎসর্গ করা হতো। তারা মন্দিরের দেবতার সেবা করত এবং তাদেরই বলা হতো দেবদাসী। তাদের কাজ ছিল মন্দিরে নাচ এবং গান পরিবেশন করা। দেবতার পূজা অর্চনার সময় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। অনেক দেবদাসী খুব ভালো নৃত্যশিল্পীও হয়ে উঠেছিলেন এবং সঙ্গীত শিল্পীও ছিলেন বলা চলে। সমাজে তাদের আলাদাই মর্যাদা ছিল, কারণ তারা দেবতা স্ত্রী বলে ধরা হতো। কিন্তু আসলে সত্যিই কি তাই হতো? তাদের জীবনের কোনো অন্ধকার দিক কি ছিল না? ছিল। শোনা যায় কিছু মন্দিরে এবং সমাজে দেবদাসীদের শোষণ করা শুরু হয়েছিল। অনেক মেয়েকে জোর করে এই প্রথায় ঢোকানো হতো। তাদের জীবন অনেক সময় দুঃখ কষ্টে ভরে উঠত। দেবদাসী প্রথার ইতিহাস প্রাচীন ভারতে, বিশেষ করে দক্ষিণ ভারতের বড় বড় মন্দিরগুলির সঙ্গে জড়িত ছিল। অনেক ইতিহাসবিদ মনে করেন এই প্রথা প্রায় 1500 থেকে 2000 বছর আগেই শুরু হয়েছিল। আসলে দরিদ্র পরিবারকে চাপ দিয়ে মেয়েদের উৎসর্গ করানো হতো। মন্দিরের প্রভাবশালী ব্যক্তি বা জমিদারেরা তাদের ব্যবহার করত। অনেক দেবদাসীর ব্যক্তিগত স্বাধীনতাটুকুও ছিল না। আর এতে ধর্মীয় প্রথা ধীরে ধীরে সামাজিক শোষণের রূপ নিয়েছিল। আজ আমরা শুনব সত্য এক রহস্যময়ী ঘটনা। নাম ছিল অনন্তী, যে ছিল মীনাক্ষী আম্মার মন্দিরে নৃত্যরত সুন্দরী নর্তকী। অনন্তী ছোটবেলা থেকেই দেবদাসী ছিল। সেই মন্দিরে প্রতিদিন দেবীর সামনে নাচত। তার নাচ ছিল এতই সুন্দর যে মানুষে বলতো দেবী নিজে তার নাচ দেখছেন। কিন্তু তার জীবনে ছিল গভীর দুঃখ। সে মন্দিরের বাইরে সাধারণ জীবন চাইত, একটা ছোট ঘর, নিজের পরিবার। কিন্তু দেবদাসীর জীবনে এইসব স্বাধীনতা ছিল না। একদিন বর্ষার রাত্রে মন্দিরে বড় উৎসব হয়েছিল। অনন্তী সেই রাত্রে শেষবারের মতো নাচ করেছিল। ঝড় উঠেছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। হঠাৎই আলো নিভে গিয়েছিল। যখন আবার প্রদীপ জ্বলে উঠেছিল, তখন আর অনন্তী সেখানে নেই। কেউ জানে না সে কোথায় গেছে। কেউ বলে পালিয়ে গেছে, আবার কেউ বলে মন্দিরের ভেতরেই নাকি তার মৃত্যু হয়েছে।